খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে মেনুমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। প্রথমবারের মতো চালু হলো ক্রীড়া ভাতা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে 20 ডিসিপ্লিনের 129 জন খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয়েছে চেক। পর্যায়ক্রমে মাসিক 1 লাখ টাকা করে বেতনের আওতায় আসবেন 500 খেলোয়াড়। বিসিবির বর্তমান কমিটি সহ বিগত আমলের সব দুর্নীতি তদন্ত করার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন কথা জানান তিনি। দুদকের সহায়তায় ক্রিকেট বোর্ডে অবৈধ নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আর্থিক দুর্নীতি তদন্তের ঘোষণা। এবং ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে হারলেও আগেই সিঙ্গাপুরে পৌঁছে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা, জানিয়েছেন মিডফিল্ডার সমিত সোম। সিঙ্গাপুরে দলের অনুশীলন দেখতে বাংলাদেশি দর্শকদের আগমনে পরবর্তী ম্যাচ জিততে আত্মবিশ্বাস জয় বলেও মনে করেন তিনি। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা বলছিলাম যে আজকে থেকে শুরু হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে যে খেলোয়াড়রা আছেন তাদের একটা ক্রীড়া ভাতা চালু হয়েছে। একই দিনে ক্রীড়াঙ্গনে যখন এই স্বস্তির বাতাস চলছে, তখন ক্রিকেটে চলছে অস্থিরতা। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কায়সার, আপনি অলরেডি শুনেছেন আমাদের টপিকটা কি। আজকে আমরা কথা বলছি যেখানে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজকে একেবারে নতুন একটা দিগন্তের সূচনা হলো। আমরা দেখলাম যে প্রথমবারের মতো খেলোয়াড়দেরকে সরকারের পক্ষ থেকে বেতনের আওতায় আনা হয়েছে। প্রথমবার এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হলো এবং পর্যায়ক্রমে সেখানে 500 জন খেলোয়াড়কে দেওয়া হবে বলে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এই যে খেলোয়াড়রা, যারা আমরা অনেক বছর ধরেই বলছিলাম ক্রিকেট ফুটবলের বাইরে অন্য যারা আছেন তারা কিন্তু আসলে সেভাবে আর্থিক সহায়তা পানও না, তো তাদের জন্য যে উদ্যোগটা সরকার নিয়েছে এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি বলবো যে এটা একটা ইউনিক ডিসিশন, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে এর আগে আপনি যখনই ক্রীড়াবিদ বা ক্রীড়াঙ্গনের উন্নতির কথা অনেকে যারা বলতেন, যারা ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট অভিভাবক যারা ছিলেন, তারা দেখতেন যে প্রথমে যে জিনিসটা সামনে নিয়ে আসতেন সেটা হলো যে আমাদের অবকাঠামো উন্নত করতে হবে, আমাদের ভিলেজ তৈরি করতে হবে, আমাদের আপনার এই বিল্ডিং তৈরি করতে হবে, বা আপনি অবকাঠামোগত উন্নয়নটাকে তারা বেশি মাত্রায় প্রায়োরিটি দিতেন। এবং এর ফলে আমরা দেখেছি যে অনেক জেলায় বা উপজেলায় আপনার সুইমিং কমপ্লেক্স হয়েছে বা সাঁতারের আপনার সুইমিং পুল তৈরি করা হয়েছে, কিন্তু তারপর আপনি সেখানে সাঁতার কাটার মতো লোকজন কিন্তু নেই। তো এই যে অবকাঠামোর দিক থেকে বেশি চিন্তা করে এটার পিছনে আপনি বেশি ইনভেস্ট করে আপনি খেলার যে মানুষ যারা রয়েছেন, আপনি অবকাঠামো অবশ্যই লাগবে আপনাকে, কিন্তু প্রায়োরিটি আপনাকে দিতে হবে খেলোয়াড়দেরকে। সেই দিক থেকে আমি মনে করি যে এটা একটা খুবই ইউনিক একটা সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, যে আপনি এখন পর্যন্ত মাত্র 129 জনকে আমরা এই আপনার বেতন কাঠামোর আওতায়, বেতন আমি বলবো না, আমি বলবো যে এটা একটা ভাতার কাঠামো আনা হয়েছে, একটা সম্মাননাও দেওয়া হয়েছে, আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ক্রীড়াঙ্গনের প্রতি এই নতুন সরকারের যে এক ধরনের প্রতিশ্রুতি তারা নির্বাচনী ইশতেহারে দিয়েছিলেন, সেটার কিছুটা হলেও একটা অঙ্গীকারটা পূরণ হয়েছে। কোনো সন্দেহ নেই যে শুরুটা হয়েছে 129 জনকে নিয়ে, এবং সেই সংখ্যাটা যদি আরও বাড়ে তাহলে এই সরকার যে চিন্তাটুকু করছে যে খেলাকে একটা পেশা হিসেবে নিয়ে আসার জন্য এবং পুরো বাংলাদেশকে একটা স্পোর্টিং নেশন হিসেবে তৈরি করার জন্য যে প্ল্যানিংটা তাদের রয়েছে, আমি মনে করি যে এটা খুবই শুরু হয়েছে, বাট খুবই ভালো উদ্যোগ হয়েছে। এবং এর ফলে যারা স্পোর্টসটাকে মনে করতেন যে না এটা আমাদের একটা অবসর সময়ের কাটানোর বিষয়, এটা একটা বিনোদনের বিষয়, এটাতে আমরা কিছুদিন খেলবো, একটা শখ পূরণ করব, পেশা হিসেবে এটাকে নেওয়া যাবে না। অন্তত ফুটবল, ক্রিকেট বা হকি অন্যান্য খেলাগুলোকে বাদ দিয়ে যে অন্যান্য খেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোর যারা রয়েছেন তারা হয়তো এই চিন্তাটুকু করতেন।
এখন এই চিন্তা থেকে তারা বেরিয়ে আসবেন এবং স্পোর্টসটাকেও যে আপনি প্রফেশন হিসাবে নেওয়া যেতে পারে সেই চিন্তাটা তাদের মধ্যে আসবে। এবং এর ফলে যেটা হবে যে আপনি যখনই কোনো একটা বিষয়কে প্রফেশন হিসাবে চিন্তা করবেন তখন আপনার কাছে প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো যে আমাকে এই প্রফেশনে উন্নতি করতে হবে, আমাকে এখানে টিকে থাকতে হলে আমাকে এক্সেলেন্সিটা বাড়াতে হবে। এই যে তাগিদটা তৈরি হলো, আমি মনে করি যে এটাও একটা বড় অনুপ্রেরণা দিবে আপনি সব ক্রীড়াবিদদের মধ্যে। তবে দেখার বিষয় হলো এটা শুরুটা হয়েছে, আমি মনে করি যে থেমে যাওয়াটা উচিত হবে না। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে যাদেরকে আপনি এই বেতন কাঠামোর আওতায় বা ভাতার কাঠামোর আওতায় এনেছেন তাদের কাছ থেকে আপনার পারফরমেন্সটা এখন কিন্তু আর নিশ্চিত করতে হবে। আপনি টাকা পাচ্ছেন, আপনি আর্থিক সহায়তা পেয়েছেন, কিন্তু আপনার যদি পারফরমেন্স যদি এনহ্যান্স করতে না পারেন, আপনি যদি সাফল্য না আনতে পারেন, আমি বলছি না যে রাতারাতি আপনাকে আনতে হবে, কিন্তু আপনি যে এই মানে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যদি আপনি 4 মাস বা 5 মাস বা 6 মাসের একটা হিসেব করেন, সেখান থেকে যদি আপনার পারফরমেন্সটা ভালো যদি না হয়ে থাকে তাহলে এই যে যাদেরকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে তাদেরকে এক অর্থে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, তাহলে সেইভাবে তাদেরকে কিন্তু আপনার পারফর্ম করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা করলে যেটি হবে যে কেউ গ্যারান্টেড মনে করবেন না যে আমি তো বেতন পাচ্ছি, আমার পারফরমেন্স না করলেও চলবে, বরঞ্চ সবাই এক ধরনের একটা তাগিদ খুঁজবেন যে পারফরমেন্স না করলে আমি হয়তো এই সুবিধাটা পাবো না। সো আমি মনে করি যে সরকার যে উদ্যোগটা নিয়েছে ইটস ভেরি গুড এবং খুবই ইউনিক। এবং এদেরকে আপনি যেটা বলছেন যে এর মানে কি এরকম যে যাদেরকে হচ্ছে এই বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে তাদেরকে রেগুলার মনিটরিং এর মধ্যে রাখতে হবে, এরকম কিছু? অবশ্যই অবশ্যই। এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস করলে আরেকটু ভালো হতো, যে আপনি দেখবেন যে আপনি সবাইকে কিন্তু একটা থোক বরাদ্দ হিসেবে করা হয়েছে, সবাইকে 1 লাখ টাকা করে একটা সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সেটা না করে যদি আপনি এখানে এ বি সি ডি একটা ক্যাটাগরি করতেন তাহলে দেখতেন যে যিনি ডি ক্যাটাগরিতে রয়েছেন তিনি ভালো পারফরমেন্স করে সি ক্যাটাগরিতে যাতে আমার 4 মাস পরে আসা যায় সেই তাগিদটা তার মধ্যে তৈরি হতো একটা। এবং এর ফলে যেটি হতো যে আপনি একটা কম্পিটিশন, ইনার একটা কম্পিটিশন কিন্তু তৈরি হতো। বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু শুরু হয়েছে, অতএব এটা যদি আরও কিছুদিন চলে তাহলে দেখবেন যে হয়তো এই ধরনের টেন্ডেন্সি একটা চলে আসতে পারে। এটি গেল একটি দিক। আর একটা দিক হলো যে যারা এই বেতন কাঠামোর বাইরে এখন পর্যন্ত রয়েছেন তাদের মধ্যে এক ধরনের কিন্তু তাড়না তৈরি হবে যে আমি যদি ভালো পারফর্ম করি তাহলে 4 মাস পরে আমি এই বেতন কাঠামোর আওতায় আসবো। সো আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইন্সপিরেশনাল এবং একটা তাগিদ তৈরি করার জন্য ক্রিকেটার বা খেলোয়াড়দের মধ্যে, ক্রীড়াবিদদের মধ্যে একটা নতুন করে তাগিদ তৈরি করার জন্য এবং স্পোর্টসটাকে যে একটা প্রফেশন হিসাবে নেওয়া যায় এই প্রক্রিয়াটা আমি মনে করি এই উদ্যোগ দিয়ে শুরু হলো। রাইট। অ্যাট দ্য সেম টাইম কায়সার ভাই, আপনার কাছে কি মনে হয় কিনা যে বাছাই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া তাদেরকে বাছাই করা হয়েছে সেই প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া উচিত ছিল? কারণ আমরা এখন পর্যন্ত আসলে জানি না যে তাদেরকে কোন প্রক্রিয়ায় হচ্ছে পুরস্কারের জন্য মানে বা পুরস্কারের জন্য নির্ধারিত করা হয়েছে, বাছাই করা হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। সুতরাং এই বিষয়টা কি আরেকটু খোলাসা করা দরকার ছিল কি না? বিষয়টা একটু জটিল, কারণটা হলো যে সরকার কিন্তু বেশি দিন সময় পায়নি, মাত্র 1 মাস বা 1.5 মাসের মতো সময় হয়েছে এবং এই সময়ের মধ্যে তাদেরকে এত বড় একটা প্রস্তুতিটা নিতে হয়েছিল। যদিও এই প্রস্তুতিটা নেওয়ার জন্য আপনি যাদেরকে আপনার বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে তাদের মেইন উদ্যোগটা মানে নামগুলো এসেছে আপনি সংশ্লিষ্ট ফেডারেশন থেকে, এবং সেই ফেডারেশনে যারা রয়েছেন তাদেরকে আপনার কিছুটা হলেও এখন আস্থায় আনতে হবে বা বিশ্বাস করতে হবে যে তারা অন্তত ভুল নামগুলো দেননি। তারা যারা পোটেনশিয়াল, যারা বাংলাদেশের হয়ে সম্ভাবনাময় খেলোয়াড় হতে পারেন, যারা বাংলাদেশকে স্পোর্টসে আরও আপনার সুনাম কুড়িয়ে আনতে পারেন, তার নামগুলোই তারা এখানে দিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা শুরু হলো, এবং তারপরে কোনো নাম যদি ভুল এসে থাকে বা কেউ যদি একটু আপনার নেপোটিজম করে থাকেন বা আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে যিনি এটা মানে আপনার এটা পাওয়ার মতো যোগ্য নন তার নামটাও যদি দিয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে একটা আমি মনে করি যে একটা খুবই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা উচিত, যাতে এই যে সুন্দর একটা প্রক্রিয়া তৈরি হলো এই সুন্দর প্রক্রিয়াটা যাতে কোনো মতেই কোনো একজনের জন্য বা কোনো একটা ফেডারেশনের জন্য যাতে নস্যাৎ না হয়। জি, রাইট। 20টা ডিসিপ্লিন আমরা দেখলাম এবং আমরা শুনছি যে 500 জনকে নিয়ে আসা হবে পর্যায়ক্রমে। নিশ্চয়ই বাংলাদেশে যতগুলো ফেডারেশন আছে 53, 54টা, 55টা ফেডারেশন আছে, তাদের সবাইকেই এখানে নিয়ে আসা হবে। আমরা জেনেছি শুধুমাত্র ক্রিকেট ছাড়া বাকি সবাইকেই এখানে আনার চিন্তা ভাবনা করছে। একটা জিনিস আমি একটু জানতে চাই কায়সার ভাই, যে ফুটবলারদেরকেও যদি এই আওতায় আনা হয় তাদেরকে আসলে কিভাবে এখানে আনা যেতে পারে? কারণ আমরা জানি যে ফুটবলাররা কিন্তু এমনিতেই অন্য স্পোর্টসগুলোর তুলনায়, অন্য স্পোর্টস পার্সনদের তুলনায় অনেক বেশি আর্ন করে থাকেন। তাদেরকে সরকার এই যাদেরকে ভাতাটা দিচ্ছে এই ভাতাটার মধ্যে কি ফুটবলারদেরকে আনার সুযোগ আছে কি না, বা
আনতে চাইলে সেক্ষেত্রে কিভাবে সেটা সম্ভব? আপনি আপনার ওই যে সূচনা বক্তব্যে কিন্তু বলছিলেন যে শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট ছাড়া আর কেউ তেমন বেতন কাঠামোর আওতার মধ্যে নেই। ফুটবলের মধ্যেও কিন্তু রয়েছে, বাট সবাই পাচ্ছেন না, তাদের একটা স্তর রয়েছে। আর ক্রিকেটে আপনি যেহেতু ক্রিকেট খুবই আপনার তাদের অন্তত টাকা পয়সার সমস্যা হয় না, বা তাদের আর্থিক জটিলতা পড়তে হয় না, বা আর্থিক নিশ্চয়তা তাদের রয়েছে এসিসি থেকে, আইসিসি থেকে তারা, এবং তাদের যে আপনার ফিনান্সিয়াল এই বিল্ড আপটা খুবই স্ট্রং। এই কারণে তাদের অন্য কারো কাছ থেকে টাকা চেতে হয় না বা করতে হয় না। এই কারণে তারা একটা পেশাদারি মনোভাব নিয়ে পুরোপুরি এই ক্রিকেট বোর্ডটাকে চালাতে পারছে। ফুটবল ফেডারেশনও তাই, তারাও আপনি ফিফা, এফসি থেকে অনেক যে টাকা পেয়ে থাকে, যদিও তারা বলে যে তারা একটু অপ্রতুল অর্থ পেয়ে থাকে, তারপর সরকারের তরফ থেকেও তারা বেশ কিছু সাহায্য সহযোগিতা পেয়ে থাকে বা বাজেটে তাদের অ্যালোটেড থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল ক্রিকেট যেহেতু তাদের সংশ্লিষ্ট বোর্ড থেকে তারা এই সমস্যাটুকু সমাধান করতে পারে বা বেতন দিতে পারে, এই কারণে যারা পারে না, যেসব ফেডারেশন পারে না, যারা ধরেন আপনি শুধুমাত্র এমনকি তারা তো প্র্যাকটিসের জন্যও টাকা কিন্তু দিতে পারে না, এবং যে প্র্যাকটিসের জন্য যে টাকা দেওয়া হয় বা তাদেরকে ক্যাম্পের যে খরচটুকু দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল। সেটা দিয়ে আপনি নিশ্চয়ই স্বাস্থ্যগত তাদের উন্নতি করার তেমন কোনো সুযোগটুকু নেই। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যেহেতু একটা সুযোগটাকেও হয়েছে, তাহলে কোনো ফেডারেশন, কোনো সম্ভাবনাময় খেলা যেন বাদ না যায়। আপনি এখানে কিন্তু এটা আমার পছন্দ না, এটা আমার পছন্দ, এরকমভাবে করা যাবে না। আপনি যেখানেই দেখবেন যে যেখানে সম্ভাবনাটুকু রয়েছে এবং সেই সম্ভাবনা কোথায় রয়েছে, কি রয়েছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের। এবং তাদের জন্য আমি মনে করি যে একটা আলাদা একটা উইং তৈরি করা উচিত, যারা এই দায়িত্বটুকু পালন করবেন। তাদের অন্য কোনো কাজ নেই, তারা এই বিষয়টা নিয়েই শুধু মাথা ঘামাবেন। তাহলে দেখবেন যে আপনি যে কোনো সম্ভাবনাময় খেলা বা যে কোনো স্পোর্টসের প্রতি মানুষের কিন্তু এক ধরনের আগ্রহ তৈরি হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি সম্ভাবনাটুকু উঠে আসবে। আমার কাছে মনে হচ্ছে যে এই নতুন সরকার যে এখন পর্যন্ত যে কয়টা উদ্যোগ নিয়েছে, তার মধ্যে স্পোর্টসের জন্য এটা খুবই একটা ভালো এবং সুসংবাদ। রাইট কায়সার ভাই, আমরা এর আগে অনেকবারই শুনেছি যে অন্যান্য ফেডারেশনে যারা খেলোয়াড়রা আছেন তারা আমাদেরকে বিভিন্ন সময় অভিযোগ করেছেন, তাদের আর্থিক সংকটের কথা জানিয়েছেন, তাদের প্রস্তুতির অপর্যাপ্ততার কথা জানিয়েছেন, মানে অপর্যাপ্ত প্রস্তুতি, তারা তাদের ফিটনেসের যত্ন নিতে পারেন না, নানা রকম সংকটের কথা আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময়ে নিউজও করেছি। আমরা আশা করব যে নিশ্চয়ই এটার মাধ্যমে তারা একটা সমাধানে পৌঁছতে পারবেন, খেলোয়াড়রা তাদের মানসিকতাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন, অবশ্যই চ্যাম্পিয়ন মেন্টালিটি তৈরি হবে। কায়সার ভাই, আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম যে সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে 4 মাস পর এই খেলোয়াড়রা যারা বেতনের আওতায় এসেছেন তাদেরকে অ্যাসেস করা হবে, তাদের পারফরমেন্স অ্যাসেস করা হবে, যেটি আপনি আগেই বলছিলেন যে তাদের পারফরমেন্সের ভিত্তিতেই তাদেরকে আসলে বেতনটা দেওয়া উচিত। সরকার অলরেডি সেটি ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু এরপরও কি একটা আমরা সবসময় আমাদের দেশে আসলে আমাদের স্ট্রাকচারটাই মনে হয় এরকম যে একটা আশঙ্কা থেকেই যায় যে শেষ পর্যন্ত সঠিক মূল্যায়নটা হচ্ছে কি না। সুতরাং আপনি কি এখন থেকেই এ ধরনের আশঙ্কার কথা মনে করিয়ে দিতে চান, নাকি আপনি এখন পর্যন্ত আশাবাদী, এখন পর্যন্ত এই সরকারের অবস্থান? না, দেখুন 129 জন যে যারা এই ক্রীড়া ভাতাটা পাচ্ছেন বা সম্মানটুকু পাচ্ছেন, তারা কেন পাচ্ছেন? কারণটা হলো যে তারা কিন্তু এই বাকি 18 কোটি মানুষের মধ্যে আলাদা পারফর্মার। সো অবশ্যই তাদেরকে এই পারফরমেন্সটুকু যাতে তাদের না থাকে, এবং তারা যদি পারফর্মার না হন, তারা যদি আপনি সম্ভাবনা না এনে দিতে পারেন বা সাফল্য বাংলাদেশকে না এনে দিতে পারেন, তাহলে কেন পাবেন তারা? সো এই তাগিদটা বা এই জোশটা তাদের মধ্যে বা চিন্তাটা তাদের মধ্যে কিন্তু আপনার ইনজেক্ট করতে হবে, এবং তাদেরকে এই চিন্তাটুকু নিয়ে আসতে হবে যে আমরা এই 29 জন কিন্তু আপনার এখন সুবিধা পাচ্ছি, এই সুবিধাটা যেন প্রাপ্য আমাদের, সেই বিষয়টা তাদেরকে প্রমাণটুকু করতে হবে। এটি গেল একটি দিক। আর আপনি যে আশঙ্কার কথা বলছেন, দেখুন বাংলাদেশের যে কোনো ভালো সম্ভাবনাময় যে কোনো জিনিস কিন্তু নৎসাৎ হতে বেশি সময় লাগে না। তো এখানেও যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, কারা আপনি এই ইসের মধ্যে আপনি বেতনটুকু ভাতাটুকু পাবেন বা সুবিধাটুকু পাবেন, সেখানে কোনো ধরনের নেপোটিজম চলবে না, সেখানে কোনো ধরনের আপনার সুবিধা বা অসুবিধার চলবে না, বা এখানে কোনো ধরনের আমার আত্মীয় বা আমার পরিচিত বা এই কারণে তাকে আমি এইভাবে সুবিধাটুকু দিচ্ছি, এই ধরনের কোনো অভিযোগ যেন না ওঠে। এবং কখনো যদি এই ধরনের অভিযোগ ওঠে, তাহলে আমি মনে করি যে সেটা তাৎক্ষণিকভাবে সেটা বিষয়ে একটা সমাধান করতে হবে। নইলে এত সুন্দর একটা উদ্যোগ আপনি নিয়েছেন, এই উদ্যোগটা যেন কোনো মতেই সমালোচিত না হয়। এবং আমি মনে করি যে এই সরকার এখন পর্যন্ত, বিশেষ করে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক, যে তার অনেকগুলো প্রোগ্রাম প্ল্যান আমি দেখেছি, অনেকগুলো প্ল্যান তিনি সাজিয়েছেন, নতুন করে স্পোর্টস একটা শুরু হবে সেটাও তিনি সাজিয়েছেন। সব কিছু মিলে এটা তার মানে শুরুর ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভটা যেন মানে নষ্ট না হয় এবং এই ম্যাচে তিনি যেন ভালো মতো সফল হতে পারেন, সেটা দেখার নজরদারি করার দায়িত্বটা কিন্তু তার। শুধুমাত্র আপনি একটা প্ল্যান করে দিলেন এবং যারা এক্সিকিউশনে রয়েছে তাদের যদি আপনি ঠিকমতো নজরদারিতে না আনেন বা তাদেরকে যদি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আপনি না আনেন, তাহলে দেখবেন যে আপনি এই উদ্যোগটাও নষ্ট হয়ে যাবে। সো আমি মনে করি যে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, কিন্তু সেই গুড ইনিশিয়েটিভ রক্ষা করার জন্য এখন ক্রীড়া মন্ত্রণালয় তথা আপনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বটুকু আমি মনে করি আরও রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে গেল।
রাইট, মুকুট অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন, যেটি বলা হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে, এই সরকার এখন পর্যন্ত অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আপনি নতুন করে কথা বলছিলেন, জাতীয় শিক্ষাক্রমে হচ্ছে তারা খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা বলছেন, স্পোর্টস ভিলেজের কথা বলছেন। এই যে যেই সব উদ্যোগগুলো নেওয়া হচ্ছে ক্রীড়াঙ্গনে, এগুলোর আসলে রেজাল্টটা বা এটা আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে? দেখুন, এর আগেও কিন্তু অনেকগুলো নেওয়া হয়েছিল। আমরা এর আগে যারা স্পোর্টসে এসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা ক্রীড়া প্রশাসনে ছিলেন, তারা বলেছিলেন যে আমাদের এখানে আমরা স্পোর্টস এক্সিলেন্স সেন্টার করব। এই কারণে তারা দুবাইতে গিয়েছিলেন এবং দুবাই থেকে গিয়ে অনেক আশা তারা শুনিয়েছিলেন আমাদেরকে যে পুরো আপনি 8টা বিভাগে স্পোর্টস এক্সিলেন্স সেন্টার হবে এবং দুবাই সরকার বা আরব আমিরাত সরকার সেখানে আমাদেরকে নিয়ারলি 20 করোড় টাকার মতো একটা সহায়তা দিবে, 20,000 কোটি টাকার মতো একটা সহায়তা দিবে, বা তারা এই টোটাল এই প্রজেক্টটা করবে। কিন্তু আমরা সেটা শুধুমাত্র স্বপ্নেই শুনেছি, কিন্তু সেটা আমরা কাগজ ও কলমে দেখিনি এবং সেটা বাস্তবে হয়নি। সো এই সরকারের সঙ্গে যে সময়, যেহেতু আপনি তাদের সামনে প্রচুর সময় রয়েছে এবং তারা, আমি একটা আশাবাদী এই কারণটা হলো যে তারা আপনি বেশি সময় নেয়নি। তারা যে ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনি দেখবেন যে হয়তো আরও বেশি সময় তারা নিতে পারতো, কিন্তু তারা মাত্র এই সরকার গঠন হবার 1 মাসের মধ্যেই যখন আপনি এই ধরনের একটা উদ্যোগটুকু নিচ্ছেন, তার মানেটা হলো যে আপনার চিন্তাটা খুবই পরিষ্কার যে আপনি এখানে সফল হতে চান। আপনি শুধুমাত্র দেখানোর জন্য আসেনি, আপনি এখানে সফল হতে চান। তো সেই সফল হওয়ার জন্য তাদেরকে কিন্তু আরও, যেটি একটু আগে বললাম, যে তাদেরকে আরও রেসপন্সিবল হতে হবে। ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনি করে দিয়ে সরে গেলে হবে না, আপনাকে নজরদারিতে রাখতে হবে এবং কঠোর নজরদারিতে রাখতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে ভালো উদ্যোগ, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগগুলো, যেটা আপনি বলছিলেন যে নতুন করে স্পোর্টস যেটা একটা করা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, এবং আরেকটাও যেটা করা হচ্ছে যে বাংলাদেশকে একটা স্পোর্টিং নেশন হিসেবে তৈরি করার জন্য আপনার শিক্ষাক্রমে আপনি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2007, সেটা প্ল্যানিং এর মধ্যে রয়েছে। সেটা এখন পর্যন্ত আপনার 100% করা হবে বা হয়ে গেছে সেটা ভালো বলা যাচ্ছে না, কারণ 2027-এর পাঠ্যসূচিতে একটা প্ল্যানিং এর মধ্যে তারা রেখেছেন 7টি খেলাকে। সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো যে সে খেলার সংখ্যা যদি আরেকটু বাড়তো তাহলে দেখতেন যে হয়তো, আমি মনে করি যে যে খেলার মধ্যে দক্ষ সেই খেলায় সে নিজেকে প্রমাণ করতে পারতো। তারপর আমি মনে করি যে 7টি খেলাকে চুজ করা হয়েছে সেই খেলার সংখ্যা হয়তো পরবর্তীতে যদি এই আরও বাড়তে পারে, এবং যদি এই প্রজেক্টটা সফল হয় তাহলে আমি মনে করি যে আরও বাড়তে পারে। বাট একটা স্পোর্টিং নেশন হিসেবে পুরো বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া নিয়েছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী, আমি মনে করি যে এটা মানে ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং তাকে শুধুমাত্র এই কাজটুকু তার না, আমি মনে করি যে তাকে এই কাজে বাদবাকি সবাইকে সহায়তা করতে হবে। রাইট কাসের ভাই, আমরা যে কথাগুলো বলছিলাম যে সরকারের নানা উদ্যোগের কথা বলছি ক্রীড়াঙ্গনকে নিয়ে, তারা অনেক কিছুই ভাবছেন। এর মধ্যে একটা ঘোষণাও আমরা শুনেছি যে সবগুলো উপজেলায় তারা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবেন। হয়তোবা এই যে আমরা যাদের কথা বলছি যে তারা যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন, বা স্পোর্টস ভিলেজ করবেন, বা খেলাধুলার জন্য তৃণমূল পর্যায়ে তারা যে প্লেয়ার হান্ট করবেন, নতুন কুড়ি করবেন, সেই সবকে হয়তো বা দেখভাল করার জন্যই তারা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ভাবছেন। বাট কোন ক্রাইটেরিয়ায় তাদেরকে নিয়োগ দেওয়া হবে, বা কাদেরকে আসলে এই জায়গাটাতে হচ্ছে বসানো উচিত, কাদেরকে এই জায়গাটায় দেওয়া উচিত ক্রীড়া কর্মকর্তা হিসেবে, কাদেরকে আপনি হচ্ছে প্রেফার করবেন এই পজিশনে? আপনার এই প্রশ্নটা আমি ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে করেছিলাম এবং তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আমি পুরোপুরি বলি যে এখানে ক্রীড়া অফিসার হিসেবে প্রায়োরিটি পাবেন আপনার সাবেক খেলোয়াড়রা, যারা যে উপজেলায় থাকেন বা যে জেলার সঙ্গে সংশ্লিষ্ট, এবং যারা ধরেন আপনি ভালোভাবে তাদের ক্যারিয়ার শেষ করেছেন কিন্তু এখন মানে সমস্যায় রয়েছেন, অথবা তাদের সেই অভিজ্ঞতা যদি ক্রীড়া অফিসার হিসেবে কাজে লাগানো যেতে পারে, তারা তাদের খেলোয়াড়ি জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতাগুলো নিয়ে, এবং কোচ ছিলেন অথবা সাবেক খেলোয়াড় ছিলেন, নট নেসেসারি যে তাদেরকে কোচ হতেই হবে, কিন্তু সাবেক খেলোয়াড় ছিলেন, তারাই প্রায়োরিটিটুকু বেশিটুকু পাবেন। কারণ এখানে কি কোনো ধরনের রাজনীতিকরণের সুযোগ বা সম্ভাবনা আছে কিনা, আপনি দেখেন কিনা? করা উচিত না। আপনি বাংলাদেশের সব ক্ষেত্রেই তো আপনি পলিটিসাইজ করা হয়ে থাকে, কিন্তু আমরা সেটা জানি, কিন্তু এখানে কোনো মতে করা উচিত না। এখানে যোগ্যতা একটাই থাকা উচিত যে তিনি সেই পদের জন্য যোগ্য কিনা, তিনি যে দলের হন না কেন বা যে মতাদর্শের হন না কেন সেটা কাউন্ট করাটা উচিত হবে না, তিনি সেই পদের জন্য যোগ্য কিনা সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। এবং তিনি যদি অন্য কোনো আপনার রাজনৈতিক দলেরও হয়ে থাকেন, কিন্তু সেটাকে তিনি যেন এখানে ব্যবহার করতে না পারেন, তিনি তার খেলাটাকে যেন এখানে ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় একটু উল্লেখ করি, সেটি হলো যে আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু যে তিনি অন্তত পেশাদারী খেলোয়াড় হিসেবে যারা রয়েছে তাদেরকে যেন, তারা যেন আপনার পেশাদারী খেলোয়াড় হিসেবে থাকা অবস্থায় রাজনীতিতে যেন জড়িত না হয়। কারণটা হলো যে সেটার আপনি জটিলতা তো দেখতেই পাচ্ছেন। সাকিব আল হাসান আপনি খেলোয়াড় হিসেবে থাকার পরও আপনি রাজনীতিতে জড়িত হয়েছিলেন দেখে আজকে আমরা তার কিন্তু আপনার
খেলোয়াড়ি সেই সময়টা পাচ্ছি না, আমরা তার বাংলাদেশ খেলোয়াড়ি ক্রিকেট তাকে সত্তাটাকে miss হারিয়ে করছে। ফেলেছি, জি। তাকে আমরা ইউজ করতে পারছি না। সো এই ধরনের জটিলতা যেন না হয় সেই কারণে আপনি রাজনীতি করতেই পারেন, আপনার রাজনীতি করার অধিকার রয়েছে, যে কেউ রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু তিনি যেন সেই খেলোয়াড় অবস্থায় না করে খেলা থেকে আপনি রিটায়ারমেন্টে নিয়ে অথবা খেলা থেকে সরে যাওয়ার পর তারপর যদি করেন তাহলে দেখবেন যে আপনি এই ধরনের জটিলতাগুলো তৈরি হয় না। সো আমার কাছে মনে হচ্ছে যে এটাও কিন্তু একটা স্পষ্ট বার্তা এই সরকারের, যে প্রশ্নটা আপনি করলেন সেখানেও কিন্তু এই বিষয়টা চলে আসে যে খেলায় আপনি রাজনীতি করবেন কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি খেলার মধ্যে রাজনীতিটাকে টেনে আনবেন না, বা রাজনীতিটাকে ইউজ করে আপনি নিজেকে নিজের স্বার্থটাকে যেন আপনি ব্যবহার না করেন, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছে বর্তমান প্রশাসন। রাইট, এবং আমরা সবাই আশা করব যে খেলাধুলাকে, সব ধরনের খেলাধুলাকে, সেটি যে কোনো ধরনের নিয়োগে হোক, সেটি খেলোয়াড়দেরকে বাছাই করার ক্ষেত্রে হোক, বেতনের আওতায় আনার ক্ষেত্রে হোক, এবং যে কোনো ক্ষেত্রেই সরকার রাজনীতি মুক্ত রাখতে পারবে ক্রীড়াঙ্গনকে, যেটি তারা শুরু থেকেই বলে আসছেন। তাদের একটা ইশতেহারের মধ্যে এটি ছিল যে খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখা, সেটি তারা করতে পারবেন বলেই আমরাও আশা করছি, আমরাও বিশ্বাস করব, আমরা বিশ্বাস রাখতে চাই সরকারের উপর। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রীড়াঙ্গন নিয়ে, একই সঙ্গে ক্রিকেটে অস্থিরতার কথা আমরা বলেছি শুরুতেই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি গতকাল দেশে ফিরেছেন, তার আগে আমরা শুনেছি যে তিনি একেবারে চলে গেছেন, তিনি আর ফিরবেন না, বিসিবি সভাপতির দায়িত্ব আর নেবেন না, তিনি নানা রকমের কথা শুনেছি। তার কলিগরাও অনেকে মনে হয় এই ধরনের গুঞ্জনে জড়িত ছিলেন বা গুজবে জড়িত ছিলেন। তিনি ফিরেছেন, কিন্তু ক্রিকেটে যে আসলে অস্থিরতা চলছিল সেটি কি আসলে কেটেছে কিনা তার ফেরাতে? নোমান, একটা বিষয় পরিষ্কার করি, সেটা হলো যে তিনি যে ফিরেছেন, এই বিষয় তিনি যে ফিরবেন, তিনি তার পরিবারের কাছে গিয়েছিলেন, এই বিষয়টা কিন্তু আমি এখানে খুব সম্ভবত আপনার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিলাম যে তিনি দেশ ছেড়ে যাননি, তিনি ফিরবেন, তিনি তার পরিবারের সাথে লম্বা সময় ধরে দেশের বাইরে ছিলেন। পুরোটা সময় আমরাও কখনো বলিনি যে তিনি আর ফিরবেন না, রাইট, সেটাই। অনেকে অনেকে হয়তো সেরকম ভাবে একটা প্রচার করার একটা সুযোগটুকু পেয়েছিল, বাট তার ফেরাটা, এবারের এই ফেরাটা একটা অন্তত সেই গুজব, পুরো বিষয়টা যে একটা গুজব ছিল সেটা আরেকবার প্রমাণিত হয়েছে, এবং একটা স্বস্তির বিষয়, কোনো সন্দেহ নেই। তবে তিনি ফিরে দেশের বাইরে যখন ছিলেন তখনও যে ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন না তা কিন্তু না, তিনি অনলাইনে মিটিং করেছেন এবং অনেক সিদ্ধান্ত দিয়েছেন। সবচেয়ে বড় সিদ্ধান্তের বিষয়টা যেটা আপনি এই এনএসসি যে একটা তদন্ত কমিটি গঠন করেছিল ফুটবল এই ক্রিকেট বোর্ডের নির্বাচনে নিয়ে, সেই পরিপ্রেক্ষিতে যে একটা স্টেটমেন্ট দিয়েছে বিসিবি, সেই স্টেটমেন্টটা তিনি দিয়েছিলেন এবং সেটা ক্রিকেট বোর্ডের অনেক পরিচালক স্বীকারও করেছেন। আর অস্থিরতার কথা যদি আপনি বলেন, আমি মনে করি যে অবশ্যই ক্রিকেট বোর্ডে একটা অস্থিরতা চলছে। কারণটা হলো যে দুজন পরিচালক এরই মধ্যে পদত্যাগ করেছেন, একজন পরিচালক প্রকাশ, আপনি টেলিভিশনে আরেকজন পরিচালকের বিরুদ্ধে কিন্তু আপনি সরাসরি অভিযোগ করেছেন। সবকিছু মিলে একটা ক্রীড়া ফেডারেশন বা একটা আপনার স্পোর্টস বডি যেরকমভাবে রান করার কথা, একটা সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে, সেই রকম সিনক্রোনাইজেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ক্রিকেট বোর্ডে। এখানে দেখবেন যে আপনি বলা হচ্ছে যে ক্রিকেট বোর্ড সভাপতি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা তিনি, তার একটা কোরাম রয়েছে, সে পঞ্চপাণ্ডব অথবা সপ্তপাণ্ডব, তাদেরকে নিয়েই তিনি এই সিদ্ধান্তটুকু নিয়ে থাকেন, অথচ বোর্ডে আপনি পরিচালক হলেন গিয়ে 24 জন। সব কিছু মিলে ক্রিকেট বোর্ড যেরকমভাবে একটা সুন্দর একটা টিম হিসাবে খেলার কথা ছিল, সেরকমভাবে টিম হিসাবে কিন্তু যাচ্ছে না বলেই কিন্তু এই অস্থিরতাটুকু তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে আমি মনে করি ক্লাবগুলোর সাথে ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে, এবং এই কারণে আপনি দেখবেন যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ হয়েছে কিন্তু জমেনি, মাত্র 20টা দলের মধ্যে 12টি দল নিয়ে 10টি দল সম্ভবত অংশ নিয়েছে। সেকেন্ড ডিভিশনেও তাই, 24টি দলের মধ্যে 12টি দল অংশ নিয়েছে। তাহলে যে খেলোয়াড়রা অংশ নেননি তাদের জন্য আপনি সাময়িকভাবে একটা আর্থিক নিশ্চয়তা, একটা টুর্নামেন্ট করা হয়েছে কিন্তু সেটি তো সমাধান না, সেটি সমাধান না, কোনো মতেই সেটি সমাধান না। কারণটা হলো যে লিগ খেলে তারা যে ধরনের আপনি আর্থিক নিশ্চয়তা পেতেন বা যে ধরনের নিজের পারফরমেন্স জাহির করার জন্য একটা সুযোগ পেতেন বা আর্থিক সহায়তা যেভাবে পেতেন সেরকমভাবে তারা পাননি। সবকিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায় রয়েছেন কিন্তু আপনি বড় একটা ক্রিকেটাররা, তো সেই সমস্যাটা কিন্তু দূর করতে পারেনি আমি মনে করি যে ক্রিকেট বোর্ড। এবং এটি এখন পর্যন্ত গত 5-6 মাসের যে ক্রিকেট বোর্ড হয়েছে অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি ধরেন, তাহলে এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় দুর্বলতা বা আপনার প্রবলেম, এটাকেই আপনাকে মানতে হবে। আর আরেকটা বড় প্রবলেম সেটা হলো যে, যেটি বললাম যে পুরো ক্রিকেট বোর্ডের পরিচালকরা একজোট হয়ে একটা দল হিসাবে খেলতে পারেননি, সবাই কিন্তু আপনি ছাড়াভাবে রয়েছেন। এরই মধ্যে অনেকে আজে বাজে মন্তব্য করে এবং ক্রিকেটারদের বিরুদ্ধে কথাবার্তা বলে নিজেদেরকে আরও হেয় করে তুলেছেন। রাইট, কাসের ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে এই কমিটিকে চ্যালেঞ্জ করে কিন্তু একটা তদন্ত কমিটিও করা হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্টও সম্ভবত আর 2-1 দিনের মধ্যেই আসতে যাচ্ছে। সেই তদন্ত কমিটির সঙ্গে আপনার কোনো ধরনের কথা হয়েছে কিনা, বা সেখানে আসলে কি ধরনের রেজাল্ট আসতে পারে, সেই তদন্ত কমিটির রিপোর্টটাতে কি ধরনের রিপোর্ট থাকতে পারে?
না, সেই তদন্ত কমিটির এক সদস্য আমার সাথে এমনি পার্সোনালি যোগাযোগ করেছিলেন, আমি তার নাম বলছি না। আমি ওই সময় যেহেতু নির্বাচনের ওই সময়টা আমি খুব ভালোভাবে জড়িত ছিলাম এবং নির্বাচনের লুপহোলসগুলি এবং এখানে যে আপনার প্রশ্নবিদ্ধ নির্বাচনটা হয়েছে সেটা নিয়ে আমি রিপোর্টও করেছিলাম। তো আমার সেই রিপোর্টগুলো তারা চেয়েছিলেন, আমি তাদেরকে সেই রিপোর্টগুলো দিয়েছি। সেটা দেখে তারা হয়তো ওই সেই সময়কার যে কী প্রবলেম হয়েছিল সেগুলো হয়তো কিছুটা একটু জাজ করতে পারবেন। এটা একটা দিক গেল। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই নির্বাচন যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল 6 অক্টোবরের, তাতে কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন যে কয়েকজন পরিচালক পর্যন্ত কিন্তু, একজন পরিচালক যে কিছুদিন আগে পদত্যাগ করেছেন তিনি পর্যন্ত কিন্তু স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ নির্বাচনে এই ধরনের প্রশ্ন থাকতেই পারে, তো সেটা আমরা বসে সবাই মিলে একসাথে সমাধান করব। আমি মনে করি যে সেটাও সমাধানযোগ্য কোনো বিষয় না। নির্বাচনটা বা এই ক্রিকেট বোর্ডের যে তৈরি যেটা হয়েছিল, একটা দাউদাদের একটা কবিতা আছে না, যে আপনি জন্মই আমার আজন্ম পাপ, ঠিক একই রকম আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচন বোর্ড যেভাবে জন্ম হয়েছে সেই জন্মটাই তাদের একটা পাপের মধ্যে জন্ম হয়েছিল এবং তাদের জন্মটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্যে হয়েছে, যে নির্বাচন আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুন্দর নির্বাচন, যে নির্বাচনে আপনি সবাই অংশ নিতে পারবে, যেখানে আপনার কাউন্সিলরশিপ গঠন করতে গিয়ে আপনি 2 নম্বরই করবেন না, যেখানে আপনার ভোটিং করতে গিয়ে কোনো ধরনের আপনি জালিয়াতির অংশ নেবেন না, কিন্তু এখানে জালিয়াতি করা হয়েছে। তো সব কিছু মিলে এই নির্বাচনটার মানে এই ক্রিকেট বোর্ডের যে শুরুটা হয়েছিল সেই শুরুটা আপনি অনেক বড় একটা কোশ্চেনেবল ছিল। তো সেই কোশ্চেনের উত্তর আপনাকে খুঁজতে হবে, সেটা খোঁজার কাজটি করছে আমি মনে করি যে এনএসসি। এবং সেটা এমনও হতে পারে যে এনএসসির যে তদন্ত যারা করছেন তারা হয়তো যে রিপোর্ট দিতে পারেন সেই রিপোর্টে এমন নাও হতে পারে যে না, এই নির্বাচনে নিয়ে তারা তেমন জটিলতা খুঁজে পাননি, এমন ঘটনা তো হতে পারে বা আসতে পারে। তো সব কিছু মিলে আপনি যখনই কোনো একটা প্রশ্নের উদ্রেক হবে বা সমস্যা তৈরি হবে, সেই সমস্যাটাকে আপনাকে সঠিক পথে গিয়ে সমাধান করতে হবে, সেই চেষ্টাটুকু আমি মনে করি যে এনএসসি করছে। এট দ্য সেম টাইম গতকাল আমরা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়েছেন সংসদে, তিনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন যে বিসিবির যত ধরনের দুর্নীতি আছে তিনি সেটি তদন্ত করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন, যেটি অনেক আগে থেকেই চলছিল। এই কমিটি নিয়ে তিনি অনেকবার বলেছেন। গতকাল তিনি যেটি বলেছেন যে গত 18 বছরে যতগুলো দুর্নীতি হয়েছে, আমরা অনেক ধরনের দুর্নীতির কথা জানি, আমরা জেনেছি এর মধ্যে বিসিবিতে বেশ কয়েকবার দুদকও গিয়েছিল, গত সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলেও গিয়েছিল, কিন্তু সেই দুর্নীতির সে দুদকের যে তারা যে তদন্তগুলো করছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি। আমরা এরকমও জেনেছি যে তারা যখন তদন্ত করছিল তার মধ্যেই উপদেষ্টা পরিষদের কেউই নাকি হস্তক্ষেপ করে হচ্ছে সেই দুর্নীতির ধামাচাপা দিয়েছিল। তো এই ধরনের কিছু কি এই সরকারের আমলেও হতে পারে কিনা? তারা যে ঘোষণা দিয়েছে গত 18 বছরের সব দুর্নীতি তারা তদন্ত করে বের করে আনবেন, সেটিতে আসলে তারা কতটুকু সফল হবেন? দেখুন, আপনি তদন্ত করলে সেই তদন্তের রিপোর্ট যদি প্রকাশ না করেন তাহলে আপনি এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়ে থাকে, বা এই ধরনের আপনি গুজবের ডালপালা মেলে অনেক ধরনের তথ্য কিন্তু বেরিয়ে আসে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডে যখন দুদকের কর্মকর্তারা গিয়েছিলেন তখন সেটা কিন্তু সেদিনের স্পোর্টস অঙ্গনের সবচেয়ে বড় খবর ছিল। তো এত বড় খবর ছিল, কিন্তু তারা সেখান থেকে কি পেয়েছেন? তারা কিন্তু বলেছেন যে এখানে অনেক ধরনের লুপহোলস ছিল, একটা অনিয়ম ঘটেছে এবং তারা সেইগুলো চেক করছেন, সেগুলো চেক করে তারপর তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন বা সেই রিপোর্টগুলো দিবেন। তো সেই রিপোর্টগুলো কেন আমরা প্রকাশ্যে দেখতে পাবো না? এমন হতে পারে যে সেই রিপোর্টে তারা কোনো কিছু খুঁজে পাননি, সেটা বলে দিন। আর যদি তারা পেয়ে থাকেন তাহলে দায়ীকে, সেই বিষয়টা কিন্তু আপনি সমাধান করতে হবে। আর ক্রীড়া প্রতিমন্ত্রী যেটা পার্লামেন্টে বলেছেন, আমি মনে করি যে সেটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে নয়, আপনি যে কোনো ফেডারেশনে যদি আপনি এই ধরনের জালিয়াতি বা এই ধরনের আপনি 2 নম্বরই বা এই ধরনের আপনার দুর্নীতির সুযোগ এই পেয়ে থাকেন, আপনি সন্ধান পেয়ে থাকেন, সেটা কিন্তু এক্সপোজ করা উচিত। কারণ কোনো একজনের জন্য বা কোনো একক কারোর জন্য কিন্তু আপনি স্পোর্টসটাকে আপনি ক্ষতিগ্রস্ত হতে দিতে পারেন না। সো এই বিষয়টা কিন্তু একটা যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের মধ্যে একটা সাবধান হওয়া উচিত, বা তাদেরকে একটা সতর্কতা বাণী অন্তত ক্রীড়া প্রতিমন্ত্রী দিয়েছেন যে এখানে অন্তত দুর্নীতি করলে বা আপনি অনিয়ম করলে কেউ যেন ছাড় না পান। দেখা যাক এখন পর্যন্ত তিনি যেরকমভাবে সতর্কবার্তা দিয়েছেন বা যেরকম হুঁশিয়ারিটা দিয়েছেন সেটা কতখানি কার্যকর হতে পারে। তবে একটা বিষয় নোমান সবসময় মনে রাখতে হবে, সেটা হলো যে আপনি ফেডারেশনগুলোতে যিনি আসুন না কেন তিনি যেন একটা সুন্দর এবং গঠনতন্ত্র মেনে যে প্রক্রিয়া নির্বাচনটা হয় সেভাবেই যেন আসেন, এসে যেন স্পোর্টসের উন্নতিটা করেন, অন্তত নিজের উন্নতির কথা চিন্তা না করে। এবং দলীয় ভাবে যদি না আসেন সেক্ষেত্রে দলের কথাও চিন্তা করতে হবে না তাকে। কাইসার ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে উনি যেহেতু বলছেন যে বিসিবির গত 18 বছরের খেরু খাতা তিনি পড়তে চান আর কি, দেখতে চান আসলে, তো সেটি যদি হয় সেক্ষেত্রে এই 18 বছরে বিসিবিতে যারা ছিলেন, জড়িত ছিলেন, তাদেরকেই আমরা দেখছি যে বলা হচ্ছে সরকারপন্থী যারা হচ্ছে বর্তমান আমিনুল ভাইয়ের বা বুলুল ভাইয়ের যে কমিটিটা আছে, এই কমিটির বিরুদ্ধে যারা কাজ করছে বা বিরোধিতা যারা করছে, সেই যে দলটা আছে সেই দলটাতে অনেকে আছেন যারা গত কমিটিগুলোতে ছিলেন।
সুতরাং তাদেরকে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে। আমরা এমনও শুনেছি যে তামিম ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদি সেটি হয়ে থাকে সেক্ষেত্রে এরা যদি হচ্ছে তামিম ইকবালের সঙ্গে থাকেন বা এরা যদি বিএনপির প্যানেল যেটা বলছে সেখানে থাকেন, সেক্ষেত্রে বিএনপি কি পারবে বা এই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী কি পারবেন তাদেরকে আইনের আওতায় আনতে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে? না দেখুন, সেটা নেওয়া উচিত, আমি মনে করি যে সেটা নেওয়া উচিত। কারণ আপনি যখন ঘোষণা দিয়েছেন যে অনিয়ম এবং দুর্নীতিতে যারাই জড়িত থাকবে তাদেরকে কিন্তু আপনি শাস্তির আওতায় আনবেন বা তাদেরকে এক্সপোজ করবেন, তাহলে সেটা তার রাজনৈতিক পরিচয় কি বা তার ব্যক্তিগত পরিচয় কি বা তার ব্যবসায়িক পরিচয় কি সেদিকে না গিয়ে আপনি দেখবেন যে আসলে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা আপনি কতখানি কার্যকর করতে পারছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে সেই তার অন্য পরিচয়ের দিকে না তাকিয়ে তিনি যদি যত বড়ই নেতা হন না কেন বা যত বড়ই তিনি ব্যবসায়ী হন না কেন বা যত বড়ই তিনি সংগঠক হন না কেন, তিনি যদি অনিয়ম করে থাকেন এবং তিনি যদি সেই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই তার নামটুকু এক্সপোজ করতে হবে এবং অবশ্যই সেটা যেন আপনার একটা সুন্দর আপনার প্রমাণ সহ আপনি যে কারো যে বিরুদ্ধে কিন্তু আপনি বলে দিতে পারেন না যে ক্রিকেট বোর্ডের 1300 কোটি টাকা উনি খেয়ে ফেলেছেন বা ক্রিকেট বোর্ডের 300 কোটি টাকা উনি ব্যাংক থেকে লোপাট করে দিয়েছেন। অনেকে এই ধরনের অভিযোগ করতে পারেন, কিন্তু অভিযোগ করলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট অভিযোগের ক্ষেত্রে প্রমাণটুকু হাজির করতে হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে এত অভিযোগের বা অনিয়মের কথা আমরা পিছনে 18 বছর ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছি, এত দূরে না গিয়ে আপনি যা শুধুমাত্র এই বোর্ডের আগের বোর্ড যেটা ছিল সেই বোর্ডের বিরুদ্ধে তো বর্তমান ক্রিকেট বোর্ডে যিনি পরিচালক করেছেন তিনি অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে এই বোর্ডের আগের বোর্ডে যারা ছিলেন সেখানে 6 মাসের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেটা নাকি 18 বছরে এর আগে কখনো হয়নি। তো তিনি কোন বেসিসে এই কথাটুকু বলেছিলেন আমি মনে করি যে সেটাও খুঁজে বের করা উচিত এবং জানানো উচিত। আর একটা বিষয় হলো যে দুর্নীতি সেটা যতই ছোট হোক বা বড় হোক সেটা অবশ্যই আমি মনে করি যে এক্সপোজ করা উচিত এবং জানানো উচিত। আর আরেকটা বিষয় তিনি ক্রীড়ামন্ত্রী খুব ভালো বলেছেন যে এই 18 বছরের সময় আপনি এই বিসিবিতে আপনার নিয়োগ প্রক্রিয়ায় কোনো 2 নম্বরই হয়েছে কিনা সেটাও কিন্তু একটা অবৈধভাবে কেউ নিয়োগ পেয়েছেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়টা রয়েছে। তো আমি যতদূর জানি যে ক্রিকেট বোর্ডে আপনি বৈধভাবে নিয়োগের তেমন কোনো কিছু নেই। আপনি এখানে আপনি বেশিরভাগই অবৈধ করবেন, রাইট। পৃথিবীর অন্যান্য ক্রিকেট বোর্ড যেরকম ভাবে চলে একটা পেশাদারি কাঠামোর মধ্যে, সেই পেশাদারি কাঠামোর আমি তো মনে করি যে একটা অর্গানোগ্রাম পর্যন্ত এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড তৈরি করতে পারেনি। বাট খুব সম্ভবত এখন তারা তৈরি করার চেষ্টা করছে। একজন সিওফোকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সব ক্ষেত্রে একটা যাতে প্রশ্ন যাতে না উঠে এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে সেই চেষ্টাটুকু করা হচ্ছে। তবে সব ছাড়িয়ে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ক্রিকেট যেন মাঠে থাকে, ক্রিকেটাররা যেন ক্রিকেট বোর্ড যেন ক্রিকেটারদের জন্য হয়, ক্রিকেট বোর্ড যেন শুধুমাত্র কারো ব্যক্তিগত স্বার্থের চেয়ার যেন না হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে স্বয়ং ক্রিকেট বোর্ডকে। রাইট কায়সার ভাই, আমরাও সেটাই আশা করব, ক্রিকেটও মাঠে থাকুক, ক্রিকেট বোর্ডও স্বচ্ছ থাকুক, সবকিছু মিলিয়ে দেশে ক্রিকেটে এগিয়ে যাক, আমরা সেটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।